আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা যারা দেবে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা। তো রসায়নে তোমাদের যাদের প্রবলেম আছে তারা এই ভিডিওটি দেখতে পারো। যাদের প্রবলেম নাই, যারা প্রবলেম নাই তারাও দেখতে পারো, কারণ তোমাদের এই ভিডিওতে চমৎকার কিছু জিনিস দেখানো হবে। তো আমি দেখাবো আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ে মাত্র 4টি সৃজনশীল তুমি যদি করো তাহলে তোমার এই অধ্যায় পুরোটা হয়ে যাবে। 4টি সৃজনশীল পুরো অধ্যায়ে, এখান থেকে তুমি একটা সৃজনশীল 100% কমন পাবে, 2টাও পেতে পারো, কারণ অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। টোটাল 4টি সৃজনশীল তোমাদের আমি একটা প্লে লিস্ট বের করবো, যেখানে প্রত্যেকটা অধ্যায়েরই এরকম একটা করে ভিডিও বানানো হবে। প্রত্যেকটা অধ্যায় থেকে 2টি 3টি বা 4টি করে আমি সৃজনশীল দেখাবো, যে কয়েকটি সৃজনশীল করলে তুমি অবশ্যই কমন পাবে। তো দেখো প্রথম প্রশ্নটা তোমরা একটু দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে আমি গ এবং ঘ দেখাবো। ক এবং খ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, একটা ফাইল পিডিএফ ফাইল দিয়ে দেবো, গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দেবো। সেখানে দেখবা ক এবং খ প্রশ্ন প্লাস অ্যান্সার শুধু আলাদাভাবে দেওয়া আছে। তো ওইটা তুমি যদি পড়ো তাহলে ক খ নিয়ে এই অধ্যায়ের কোনো প্যারা নাই, শুধুমাত্র গ এবং ঘ নিয়ে তোমার প্যারা, যে প্যারাটা তোমাদের এখন দূর করে দিব। তো দেখো প্রথম যে প্রশ্নটা ছিল, এখানে বলা হয়েছে চিত্র 1-এর সর্বশেষ শক্তিস্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এই প্রশ্নটা এতবার এসেছে, যে প্রশ্নটা না দিলে মনে হয় এই অধ্যায় পরিপূর্ণতা পায় না। তো সেইটার মাত্র একটা আমরা করব। তো এই জাতীয় যত প্রশ্ন আছে সবই আমরা সলভ করব। দেখো এখানে কি করছে, এখানে বলছে যে সর্বশেষ শক্তি স্তরে। তো তোমরা আমাকে বলো, আমরা যদি 1 নম্বর সলভ করতে যাই, 1 নম্বর আমি সলভ করতে যদি যাই, তোমরা আমাকে বলো এখানে কি কি দেয়া আছে, এখানে কি কি দেয়া আছে, এন এর মান কত। সর্বশেষ শক্তি স্তর মানে হচ্ছে, দেখো এখানে কে এল এম এন, তো টোটাল 4 আছে না, 4 নম্বর শক্তি স্তর, 4 নম্বর সর্বশেষ শক্তি স্তর। আচ্ছা এখানে আমাদের আর কি কি লাগবে। আচ্ছা এখানে দেখো এইচ এর মান আমাদের একটা লাগবে। এইচ এর মান হচ্ছে 6.626 গুণন 10⁻³ জেএস জুল সেকেন্ড। আচ্ছা এখানে পাই এর মান আমাদের মুখস্থ 3.1416, এটা মুখস্থ। আচ্ছা দেখো এখানে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে দেখো কৌণিক ভরবেগ। ওকে, কৌণিক ভরবেগ এইটার সূত্র হচ্ছে দেখো NH/2π। ওকে, এটাই সূত্র। তাহলে এন এর মান বসাও, এন এর মান হচ্ছে 4, এইচ এর মান 6.626 গুণন 10⁻³ নিচে কত 2, পাই এর মান কত 3.1416। এখানে তোমরা একটা মান পাবে, সেই মানটা কত, মানটা হচ্ছে 4.218 গুণন 10⁻34। এখন কথা হচ্ছে এটার এককটা কি হবে। এককটা দেখো ভাইয়ারা, এককটা কিভাবে তুমি বের করবা। এন এর কোনো একক নাই, তাই না। এইচ এর একক আছে না, জেএস কই, এইচ এর একক হচ্ছে জেএস। ওকে, জেএস আছে। নিচে 2 এর কোনো একক নাই, পাই এর কোনো একক নাই, তাহলে টোটাল কাটিকুটি করে জেএস ছাড়া আর কিছু থাকে, জেএস ছাড়া কিন্তু আর কিচ্ছু থাকে না। তাহলে তুমি একক কি পাইলা, জেএস, অর্থাৎ 4.218 গুণ 10⁻34। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এর চেয়ে সহজ ম্যাথ কিছু আছে, কিছু নাই। ওকে, নেক্সট প্রশ্নটা দেখো, তোমাদের বলছে চিত্র 1 ও চিত্র 2 এর কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য, যথাযথ যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করো। দেখো এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল। তো এই মডেলের কি আছে, স্বীকার্য আছে, তারপরে হচ্ছে সীমাবদ্ধতা আছে, তাই না, তারপর সাফল্য আছে। তো এই সব কিছু পড়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো এদের মধ্যে কোনটা বেস্ট, রাদারফোর্ড বোর এই দুইটা মডেলের মধ্যে কোনটা বেস্ট। তো দেখো চিত্র যেটা তোমরা দেখতে পাচ্ছ, বাম পাশে যে গোল গোল করে দেয়া আছে, কক্ষপথ দেয়া আছে। এই কক্ষপথের ব্যাপারে রাদারফোর্ড কিন্তু কিছু বলে নাই, তার মানে বোর বলছে। অর্থাৎ চিত্র 1 এটা হচ্ছে বোরের পরমাণু মডেল। চিত্র 2 এ দেখো, চিত্র 2 এর মাঝখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনটা দেখা যাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, কিন্তু কোনো কক্ষপথ কিন্তু এখানে উল্লেখ নাই, তার মানে এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে এই দুটার মধ্যে কে সেরা, রাদারফোর্ড ছিল ওল্ড ভার্সন, বোর হচ্ছে আপডেট ভার্সন। তাহলে আপডেট ভার্সন সবসময় কি হয়, ভালো হয়। তো এখানে রাদারফোর্ডের চেয়ে বোর মডেল অধিক গ্রহণযোগ্য। তো কেন অধিক গ্রহণযোগ্য, দেখো আমরা
সংক্ষেপে কিছু লিখি, তোমাদের সংক্ষেপে আমি কিছু জিনিস দিয়ে দিই। দেখো 1-এর ঘ নাম্বার। ওকে, তো প্রথমত হচ্ছে বোর সেরা। বোর এখানে কি বলছে? অধিক গ্রহণযোগ্য। বোর মডেল অধিক গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য। ওকে, এটা আমরা বুঝলাম যে বোর মডেলটা হচ্ছে অধিক গ্রহণযোগ্য। তো যদি অধিক গ্রহণযোগ্য হয় তার কারণগুলো কি? কারণ 1 নম্বর কারণ কি আছে দেখো, 1 নম্বর কারণ হচ্ছে রাদারফোর্ড কক্ষপথ সম্বন্ধে ধারণা দেয়নি, কিন্তু কি বোর দিয়েছে। ওকে, 1 নম্বর পার্থক্য হয়ে গেল। কেন রাদারফোর্ডের তুলনায় বোর সেরা? একজনকে আমরা পচাবো আর একজনকে আমরা একটু তুলে দিব। হ্যাঁ, তাহলে রাদারফোর্ড কক্ষপথ সম্বন্ধে কোনো ধারণা দেয়নি, বোর দিয়েছে। ওকে, ভালো কথা। 2 নম্বর আর কি করছে দেখো, রাদারফোর্ড কি করছে? কক্ষপথের আকার বা ব্যাসার্ধ, তারপর হচ্ছে ইলেকট্রনের বেগ ধারণা দেয়নি, কিন্তু বোর দিয়েছে। তাহলে দেখো 2 নম্বর কি? কক্ষপথের আকার, ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ এই সম্বন্ধে কোনো ধারণা দেয়নি বিজ্ঞানী রাদারফোর্ড, কিন্তু বোর দিয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, ওকে, 3 নম্বর কি হতে পারে? 3 নম্বর দেখো, রাদারফোর্ডে কিছু ত্রুটি ছিল না? কি ত্রুটি ছিল? যে রাদারফোর্ড বলেছিল যে নিউক্লিয়াস সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেরকম ঘুরতে থাকে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো পরবর্তীতে দেখা গেছে যে সূর্য বা গ্রহগুলো এরা কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রনের চার্জ আছে, প্রোটনের চার্জ আছে, তাই না? এটা মিথ্যা ছিল। তো তুমি যদি চাও এই সৌরজগৎ সম্বন্ধে এটা লিখতে পারো, সৌরজগৎ ত্রুটি, এটা তুমি একটু দিতে পারো। কারণ আমরা একজনের ভুলগুলো ধরে দেব আর একজনের সফলতাগুলো দেখাবো। কারণ আমাদের টার্গেট হচ্ছে একজনকে ছোট করে আরেকজনকে বড় করা। ওকে, তো 4 নাম্বার কি হতে পারে দেখো, 4 নাম্বার হচ্ছে দেখো, রাদারফোর্ড বর্ণালীর ব্যাখ্যা দেয়নি, কিন্তু বোর দিয়েছে। ওকে, তাহলে দেখো 4টা হয়ে গেল। বর্ণালী ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দেয় নাই, কিন্তু বোর দিয়েছে, এটা তো তোমরা জানো। ওকে, 5 নাম্বার কি হতে পারে দেখো, 5 নাম্বার হচ্ছে তুমি কি লিখতে পারো দেখো, এই যে রাদারফোর্ডের একটা ত্রুটি ছিল না, সেটা হলো নিউক্লিয়াস কে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে তখন ক্রমাগত শক্তি বিকিরণ করে, একসময় কি হয় নিউক্লিয়াসে পতিত হয়, তাই না? তো এইটার যে ব্যাখ্যা বিজ্ঞানী বোর দিয়েছিলেন, এটার ত্রুটির যে ব্যাখ্যা বোর দিয়েছিলেন, বোর বলেছিল যে যখন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে শক্তির শোষণ বা বিকিরণ তখন ঘটে না, কিন্তু ইলেকট্রনগুলো যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। এই শোষণ বা বিকিরণ ঘটার কারণেই কিন্তু ইলেকট্রনগুলো কোনো জায়গায় ছিটকে পড়ে না, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে থাকে বা সেই কক্ষপথে আবার ফিরে আসে। তো এইটা কিন্তু রাদারফোর্ড এই ব্যাখ্যাটা দিতে পারে নাই, অর্থাৎ শক্তির শোষণ আমরা দিতে পারি যে শক্তির শোষণ বা বিকিরণের ব্যাখ্যা দেয়নি। কে দেয়নি? রাদারফোর্ড দেয়নি, কিন্তু বোর দিয়েছে। ওকে, তাহলে দেখো 5টা হয়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ, মানে অনেকগুলো পার্থক্য থাকতে পারে, তার মধ্যে এই 5টা হচ্ছে সেরা। অর্থাৎ এই পাঁচটা তুমি যদি দাও, এখানে 4 মার্কস থাকবে বা 3 মার্কস থাকবে, যেটাই থাক না কেন, গ বা ঘ যেটাই দিক না কেন, তোমার কিন্তু কোনো সমস্যা নাই। তো তুমি কিন্তু খুব ভালোভাবে এটা করে ফেলতে পারবে। তো দেখো, তাহলে আমাদের 1 নম্বর সৃজনশীল গেল। এবার সৃজনশীল নাম্বার আমরা চলে আসি 2 নাম্বার, তাই না? 2-এর গ নাম্বার তোমরা একটু দেখো, দৃশ্য 2-এর মৌলটি শনাক্ত করো। দৃশ্য 2-এর মৌলটি কিভাবে শনাক্ত করব আমরা? দেখো, একটা মৌলের সবচাইতে পিওর পরিচয় আছে, তো তোমার নিজস্ব পরিচয় একটা আছে না? পৃথিবীতে তুমি ছাড়া তোমার মতো চেহারা, তোমার মতো দেখতে পৃথিবীতে কিন্তু আর একটা মানুষও নাই। ঠিক তেমনি মৌলদেরও একটা পরিচয় আছে, যে মৌলটা ওই পরিচয়টা অন্য কারো নাই।
সেটা হলো মৌলটির প্রোটন সংখ্যা। তো দেখবা যে এক একটা মৌলের প্রোটন সংখ্যা একটা নির্দিষ্ট, এর চেয়ে বেশি, এর চেয়ে এই প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না। যেমন সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, হাইড্রোজেনের 1, তারপর হচ্ছে হিলিয়ামের 2, কিন্তু এদের কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু ইলেকট্রন কিন্তু চেঞ্জ হয়, বা নিউট্রনও কিন্তু চেঞ্জ হয়, কিন্তু প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি এই তথ্যগুলো থেকে প্রোটন সংখ্যা বের করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা বের করতে হবে। ওকে, তাহলে দেখো দৃশ্য 2 এর মৌলটি শনাক্ত করো। তো এইখানে কি কি দেয়া আছে দেখো, নিউক্লিয়াসের প্রকৃত ভর। আচ্ছা, এখানে প্রকৃত ভর দেয়া আছে। ওকে, ভালো কথা। প্রকৃত ভর দেয়া আছে হলো আমাদের 5.357 এটা দেয়া আছে, গুণন 10⁻⁻23 গ্রাম। নিউট্রন সংখ্যা দেয়া আছে, কত দেয়া আছে? নিউট্রন সংখ্যা দেয়া আছে কত? 17 দেয়া আছে। ওকে, আর কিচ্ছু দেয়া নেই। তাহলে ধরি প্রোটন সংখ্যা সমান x। আচ্ছা, প্রোটন সংখ্যা সমান x। আচ্ছা, তোমাদেরকে একটু জিনিস দেখাই, দেখো একটা পরমাণুর মধ্যে প্রোটন এবং নিউট্রন মাঝখানে থাকে, এর নাম কি? নিউক্লিয়াস। তো একটা পরমাণুর নিউক্লিয়াসের ভরই কিন্তু প্রকৃত ভর, অর্থাৎ এই ইলেকট্রন এখানে যে থাকে, ইলেকট্রনের ভর এত নগণ্য যে সেটাকে একদম নগণ্য জিরো ধরা হয়। শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে পরমাণুর প্রকৃত ভর। তাহলে এই যে প্রকৃত ভরটা আছে, এর মধ্যে প্রোটন এবং নিউট্রনের ভরটা শুধুমাত্র আছে, আর কিছুই নাই। তো এখন দেখো, আমরা একটা নিউট্রনের ভর কত, একটা প্রোটনের ভর কত, এটা কিন্তু আমরা জানি, আমাদের মুখস্থ আছে। তো আমরা জানি যে দেখো, একটি নিউট্রনের ভর কত? 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম। তাহলে যদি 17টি নিউট্রন হয়, তাহলে কি হবে? এর সাথে 17 গুণ হবে না? 17 গুণন 1.675 গুণন 10⁻⁻24 এত গ্রাম হচ্ছে। তাহলে নিউট্রনের টোটাল ভর আমরা পেয়ে গেলাম। এই যে নিউট্রন যে কয়টি আছে, নিউট্রনের টোটাল ভর পেয়ে গেলাম। তো এখন প্রোটনের ভর কি হবে? প্রোটনেরও ঠিক একই রকম। দেখো, একটি প্রোটনের ভর কত? 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। তাহলে এক্সটি প্রোটন না? কয়টি প্রোটন আছে? এক্সটি। তাহলে এর ভর কি হবে? এর সাথে জাস্ট এক্স গুণ হবে না? 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। ওকে, তো এখন এই দুইটা যদি আমি যোগ করি, তাহলে কি এটা সমান হচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে? ওকে, তাহলে এক্স গুণন 1.673 গুণন 10⁻⁻24 যোগ 17 গুণন 1.675 গুণন 10⁻⁻24, এইটা সমান কত হচ্ছে? 5.357 গুণন 10⁻⁻23। ওকে, তাহলে এখান থেকে তোমরা এক্স এর মানটা বের করে নিয়ে আসতে পারবে না? তাহলে এক্স সমান কি হচ্ছে এখানে? এক্স সমান হচ্ছে এইটা বিয়োগ এইটা বা এইটা। তো এইটা যদি করা যায়, তাহলে এখানে কি মান পাওয়া যাবে? এক্স এর মান বলো কত? 15 পাওয়া যাবে। 15। তাহলে এক্স এর মান যদি 15 হয়, প্রোটন সংখ্যা যদি 15 হয়, তোমরা আমাকে বলো কোন মৌলের প্রোটন সংখ্যা 15? অবশ্যই পেরেছো, তার নাম কি? ফসফরাস। মৌলটি হচ্ছে ফসফরাসের প্রোটন সংখ্যা কত? 15। এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মৌল, যে মৌলটি শনাক্ত করতে বলছে। অর্থাৎ আমাদের মৌল হবে ফসফরাস। ঘতে আমাদের কি বলেছে? দৃশ্য 1 এর শক্তিক্রম বিশ্লেষণ করো। দৃশ্য 1 4f 4p 4d অরবিটাল আছে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, এখানে যে অরবিটালগুলো দেয়া আছে, একটা হচ্ছে 4f, একটা হচ্ছে 4p, একটা হচ্ছে 4d। আচ্ছা, তো এদের শক্তির ক্রম, অর্থাৎ কার শক্তি বেশি কার শক্তি কম, সেটা আমাদের বের করতে হবে। তো এইটা যদি আমরা বের করতে চাই, আউফবাউ নীতি তোমরা জানো। আউফবাউ নীতিটা কি? যে ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, এরপর আস্তে 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 উপশক্তি স্তরে প্রবেশ করে। এটা হচ্ছে আউফবাউ নীতি। তো আউফবাউ নীতি অনুসারে একটা সূত্র আছে, n+l রুল। তো এই রুল দিয়ে বের করা যায় কার শক্তি বেশি কার শক্তি কম। তো n+l এর মান যার কম, তার শক্তি কম, সেখানে ইলেকট্রনটা আগে যায়।
এবং n প্লাস এল এর মান যার বেশি তার শক্তি বেশি, ইলেকট্রন সেখানে পড়ে যায়, অর্থাৎ সিঁড়ির মতো ধাপে 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 ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তো এখন দেখো আমরা n প্লাস এল রুলটা যদি ব্যবহার করি এইটার ক্ষেত্রে দেখো n প্লাস এল, তো এখানে n এর মান কত, এই যে এইটা হচ্ছে n এর মান, আর এল এর মান কত, এল এর মান দেখো, এল এর মান হচ্ছে 0 1 2 3, এটা হচ্ছে এস, এটা পি, এটা ডি, এটা এফ। অর্থাৎ 0 যদি এল এর মান যদি 0 হয় এস অরবিটাল হয়, 1 হলে পি অরবিটাল হয়, 2 হলে ডি অরবিটাল হয়, 3 হলে এফ অরবিটাল হয়, এটা আমরা জানি। তাহলে এলটা কি হবে, এফ এর জন্য কত দেখো তো, 3 না, 3 3 3, তাহলে 7। ওকে, এবার 4 এর 4 পি এর জন্য দেখো তো তোমরা, তাহলে n প্লাস এল রুলটা যদি আমরা ব্যবহার করি এখানে কি হবে, 4 হবে, এল এর মান কি হবে, পি, পি কোথায় আছে, এই যে পি, তার মানে 1 হবে, তার মানে কত, এটা 5 আছে। এরপর কি 4d, 4dর ক্ষেত্রে n প্লাস এল এর মান আমরা একটু চিন্তা করি, 4 প্লাস ডি এর মান কত, এই যে 2 2, আচ্ছা তাহলে কি হবে 6। ওকে, তাহলে দেখো 5 6 7, 5 6 7, তাহলে সবচেয়ে শক্তি কম কার, 4p, তারপর কে, তারপর হচ্ছে 4d, এবং সর্বশেষ কি 4f। তাহলে শক্তির ক্রম, শক্তির ক্রম, এটা হচ্ছে শক্তির ক্রম, অর্থাৎ 4f এর শক্তি সবচাইতে বেশি, সেখানে ইলেকট্রন যাবে সবার পরে, প্রথমে যাবে 4p তে, তারপর যাবে 4d, তারপর 4f। তাহলে শক্তির ক্রম আমরা বুঝলাম না, দৃশ্য একের শক্তির ক্রম বিশ্লেষণ করো। তো এইভাবে হচ্ছে শক্তির ক্রমটা দেখা হয়। তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবা তখন দেখবা যে প্রথমে ইলেকট্রনটা এই অরবিটালগুলোতে পূরণ করতেছে, অর্থাৎ 4p 6, 4d 10, তারপর 4f, এই ইলেকট্রন যে আছে। তো এটাই মূলত ওরা জানতে চেয়েছে। তো এইটা যেহেতু 4 মার্কস, তোমরা কি করবা, n প্লাস এল রুলটা একটু ব্যাখ্যা করবা, আহ্বান নীতিটা একটু বলবা, তারপরে তোমরা এটা দিয়ে ব্যাখ্যা করবা যে হ্যাঁ যেহেতু এর শক্তি হচ্ছে n প্লাস এল এর মান যেহেতু এর সবচাইতে কম, তার মানে এর শক্তি সবচাইতে কম, ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, আমার মনে হয় বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বরে চলে আসি, উদ্দীপকের x মোলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। x এখানে 1 নম্বরে x দেয়া আছে, x দেখো, x এ একটা আছে 16, তারপরে হচ্ছে একটা আছে 17, তারপর একটা আছে কত, একটা আছে 18, এই তিনটা মৌল দেয়া আছে, এবং এদের শতকরা পরিমাণ দেয়া আছে। শতকরা পরিমাণ কত দেয়া আছে, এইটা হচ্ছে 99.76 এত পার্সেন্ট দেয়া আছে, এইটার মান দেয়া আছে হচ্ছে 0.03%, এবং এইটার মান দেয়া আছে হচ্ছে 0.203%। তাহলে এইটা হচ্ছে প্রকৃতিতে শতকরা পরিমাণ। আসলে এই জিনিসটা কি, এটা একটু আমি বলে দেখো, প্রকৃতিতে আইসোটোপ কিন্তু হাজার হাজার মানে প্রায় 1800, কোনো বইতে 1800 লেখা আছে, কোনো বইতে লেখা আছে 2500, এরকম আইসোটোপ আছে। অর্থাৎ প্রতিটা মৌলেরই প্রায় আইসোটোপ আছে, একাধিক আইসোটোপ আছে। তো আইসোটোপগুলো প্রকৃতিতে কিন্তু সবগুলোই সমানভাবে পাওয়া যায় না, কিছু কিছু আছে বেশি পাওয়া যায়, কিছু কিছু আছে কম পাওয়া যায়। তো এর মধ্যে দেখো এই যে এক্স একটা মৌল, এখানে আমাদের কি মৌল সেটা বলে নাই, যাই হোক বলা দরকার নাই। এখানে দেখো ভরগুলো দেয়া আছে 16 17 18, ভরগুলো দেয়া আছে। তো আইসোটোপ কাদের বলি আমরা, যাদের প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, এরা পরস্পরের আইসোটোপ। তো এরা পরস্পরের আইসোটোপ। তো এইটা দেখা যাচ্ছে যে এইটা প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়, 99.76 সবচেয়ে বেশি পাওয়া যায়। এরপর এটা পাওয়া যায়, এটা পাওয়া যায়। এখন বলছে এই মূলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আপেক্ষিক মানে গড় পারমাণবিক ভর। তো এই যে তিনটা আইসোটোপ আছে, এই তিনটা আইসোটোপের যদি আমি গড় নিতে পারি তাহলে এদের ভরটা চলে আসবে। ওকে, তো দেখো এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার একটা সূত্র আছে, সূত্রটা আমরা একটু দেখি। দেখো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা সূত্রটা কি, দেখো সূত্রটা হচ্ছে সামেশন অফ আইসোটোপের ভর গুণন তার শতকরা পরিমাণ। সামেশন অফ আইসোটোপের ভর গুণন তার শতকরা পরিমাণ, এটার মানেটা কি আসলে? সামেশন মানে হচ্ছে যোগ যোগ যোগ, অর্থাৎ যতগুলো এখানে আইসোটোপ আছে সবগুলোর ভর এবং তার শতকরা পরিমাণটাকে গুণ করতে হবে, এবং যতগুলো আছে এরপর সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে আমরা এর কি পেয়ে যাব, গড় আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। তো তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে
ভর কত দেয়া আছে? 16 দেয়া আছে এবং এর পার্সেন্টেজ কত? 99.76। ওকে, 1 নাম্বার ক্লিয়ার। কয়টা আছে? 2 নম্বরে কি আছে? 17 ভর দেয়া আছে এবং তার পার্সেন্টেজ দেয়া আছে 0.03। এর পরেরটা কত আছে? 18 ভর এবং তার পার্সেন্টেজ হচ্ছে 0.203। যদি আরও থাকতো, আরও আমরা যোগ করতাম, এই জন্যই এই যে সামেশন চিহ্নটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে 2টা 3টা 4টা 5টা যাই থাকুক না কেন সবগুলো এখানে যোগ করা যাবে। আর নিচে কত হবে আমাদের? 100। তো আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি কত পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে হচ্ছে 16। তো এই 16টাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। অর্থাৎ এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এইটা কোনো কথা? এত সহজ। এবার আমরা ঘ নাম্বার দেখব। ঘ নাম্বার কি বলেছে? উদ্দীপকের ওয়াই ও জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কি না বিশ্লেষণ করো। এইটা অনেকেই বোঝে না, অনেকেই খুব কঠিন মনে করে। তো এটা কেন কঠিন মনে করবে সেটাই আমরা দেখব। এটা আসলে কঠিন না, খুবই সহজ। এই সহজটা আমরা কিভাবে করতে পারি দেখো। ওয়াই এবং জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস, ওয়াই এবং জেড, কে আছে ওয়াই, কে আছে জেড, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এ হচ্ছে 19, এ হচ্ছে 11। তার মানে এই 19 বাবাজি কে? 19 বাবাজি আসলে পটাশিয়াম, কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আর এই জেড বাবাজি হচ্ছে সোডিয়াম, কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো এখন বলতেছে যে এদের দুটি ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে কিনা। আমরা একটু দেখি। দেখো, 2n² সূত্র মানে হচ্ছে কোনো একটি পরমাণুর যে কোনো কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তো দেখো, প্রথম কক্ষপথ n সমান কত? 1 না? তাহলে ইলেকট্রন থাকে কয়টা ইলেকট্রন থাকে দেখো, সমান 2n²। তার মানে 2 × 1², তার মানে 2টা। প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে? 2টা থাকতে পারে। ওকে, যদি n সমান 2 হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন কয়টা থাকতে পারে বলো তো আমাকে? 2.2², তাহলে 2 2 4, 4 2 8, 8টা ইলেকট্রন থাকতে পারে। ওকে, n সমান যদি 3 হয় সেক্ষেত্রে ইলেকট্রন কয়টি থাকতে পারে? 2 × 3², 3 3 9, 9 2 18টা। n সমান যদি 4 হয় সেক্ষেত্রে ইলেকট্রন থাকতে পারে 2 × 4², 4 4 16, 16 2 32টা। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝলাম যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন এতগুলো করে থাকতে পারে। তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 18টা এবং চতুর্থ কক্ষপথে থাকবে 32টা। কিন্তু এরা কি আসলেই সেটা মেনে চলে? আমরা দেখি এবার। চলো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যখন করতে যাই, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1। এটা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস নিয়ে যাদের সমস্যা আছে, যারা 70 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ইলেকট্রন বিন্যাস করতে পারো না, 80 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ইলেকট্রন বিন্যাস করতে পারো না, কীভাবে 1 মিনিটে ইলেকট্রন বিন্যাস করা যায় তার ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্ক, তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, সোডিয়াম হচ্ছে এখানে কত? 11। তো 11, এখানে দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 2টা। ও গুড, মেনে চলেছে। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে? দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে কয়টা? 8টা। ওয়াও, এটাও মেনে চলেছে। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে 18টা, আছে একটা। ওকে, তো কোনো সমস্যা নাই, যেহেতু এর ইলেকট্রন নাই তার মানে এ কিন্তু কোনো সমস্যা নাই, 2n² মেনে চলেছে। এ কি করছে? 2n² মেনে চলেছে, কোনো সমস্যা নাই, কারণ সে সিরিয়াল ওয়াইজ যাচ্ছে। অর্থাৎ প্রথমে এটা পূরণ করতেছে, তারপর এটা পূরণ করতেছে, তারপর এটা। যদি ইলেকট্রন আরও থাকতো সে আরও নিত, তাই না? ওকে, এবার আমরা একটু পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি। পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে চাই, দেখো 1s2, 2s2, 2p6, 3s2, তারপর কি 3p6, 4s1। আচ্ছা, এটা কি 2n² সূত্র মেনে চলেছে? আমরা একটু খেয়াল করি। দেখো, প্রথমে আমরা কি জানি করব, এই যে প্রথম কক্ষপথে দেখো 2টা ইলেকট্রন আছে। ওকে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। ওয়াও, মেনে চলেছে। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 8টা ইলেকট্রন। ওমা, চতুর্থ কক্ষপথে আছে 1টা ইলেকট্রন। তৃতীয় কক্ষপথে তো 18টা ইলেকট্রন নিতে পারতো, 18টা ইলেকট্রন নিতে পারতো, সে কেন 8টাই নিল? সে তো আরেকটা, এখানেই তো 8 + 1 9টা নিতে পারতো, এখানে তো আরেকটা 3d1 হতে পারতো, তাই না? তৃতীয় কক্ষপথে, কিন্তু সে 4s1-এ চলে গেছে। তার মানে এ কী করছে? 2n² সূত্র মেনে চলে নাই। দেখো, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন নিতে পারতো 18টা, কিন্তু সে তৃতীয় কক্ষপথ পূর্ণ না করে এই চতুর্থ কক্ষপথে চলে গেছে।
তার মানে বেয়াদবি করছে। তার মানে এ হচ্ছে 2n² মেনে চলেনি। কেন মেনে চলেনি আমাকে একটু বোঝাও তোমরা, কেন মেনে চলেনি? দেখো এখানে মেনে না চলা কারণ হচ্ছে তৃতীয় কক্ষপথে দেখো n সমান যখন 3 হয় সেখানে l এর মান 0 1 2 এরকম পাওয়া যায় l এর মান, আর এখানে s, এটা p, এটা d, অর্থাৎ তৃতীয় কক্ষপথে টোটাল 3টি অরবিটাল আছে। এ কয়টা ইলেকট্রন নিতে পারে? 2টা, এ 6টা, এ 10টা, এই মোট 18টা। এই 18টা ইলেকট্রন তারা নিতে পারে। তাহলে এই যদি 2n² সূত্র মেনে চলতো তাহলে এখানে কি হতো? এখানে তাহলে হতো এরকম হতো 3d1 এরকম একটা জিনিস আসতো, 4s এর বদলে 3d1 হতো। কিন্তু আউবাউ নীতি অনুসারে আমরা কি জানি? আউবাউ নীতি অনুসারে সেখানে বলাই হয়েছে যে ইলেকট্রনগুলো আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 3d কই? আচ্ছা আমি এখানে একটু দেখাই, দেখো 3d এবং এই যে 3d এবং 4s, 3d এবং 4s এর মধ্যে শক্তি যদি 3dর কম হয়, এর বেশি হয়, তাহলে ইলেকট্রনটা এখানেই যাইতো। কিন্তু এখানে n+l রুল অনুসারে দেখা যায় যে এখানে দেখো 3 + 2 = 5, আর এইটার ক্ষেত্রে n+l এর মান দেখা যায় 4 + 0 = 4। দেখা যায় এইটার শক্তি কম, অর্থাৎ 4s এর শক্তি কম, 3d শক্তি বেশি, যে কারণে ইলেকট্রন আগে এইখানেই প্রবেশ করে, এইটা পূর্ণ করার পর তারপর আবার 3d তে যাইতো যদি এখানে ইলেকট্রন থাকতো, কিন্তু এখানে ইলেকট্রন নাই। তাহলে আমরা বুঝতে পারতেছি কি? আমরা বুঝতে পারছি যে এখানে 2n² সূত্র মেনে চলেনি। কেন মেনে চলেনি? কারণ আমরা n+l রুল অনুসারে দেখতে পাচ্ছি যে এখানে 4s এর শক্তি কম, যে কারণে ইলেকট্রনটা 3dর আগে 4s এ চলে গেছে। বুঝে গেছে? তাহলে এখন কিভাবে সাজিয়ে লিখতে পারবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি সাজিয়েও লিখতে পারবে, তাই না? ওকে, তো চলো আমরা এবার চলে যাই আমাদের 4 নম্বর সৃজনশীলে। আমাদের 4 নম্বর সৃজনশীল বলছে উদ্দীপকের আইসোটোপ দ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো। এটা আসলে কিছুই না, এটা আসলে অনেক সোজা জিনিস, কিন্তু এটা আমাদের করা লাগবে। শতকরা পরিমাণ বের করতে বলছে। এর আগে আমরা শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক আণবিক ভর বের করছি, এটা আপেক্ষিক পারমাণবিক ভর দেয়া আছে, এখান থেকে শতকরা বের করতে হবে, অর্থাৎ একটু উল্টা। তো ঠিক আছে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা পরীক্ষায় চলে আসে, তো আমরা চলো করে ফেলি এটা। উদ্দীপকের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো আমি একটু সংক্ষেপে করি। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, তো আপেক্ষিক পারমাণবিক ভর, ওকে, আপেক্ষিক পারমাণবিক ভর সমান দেখো আমরা একটু ধরে নেই, ধরো কপার কত? কপার 63, ওকে, কপার 63 এর শতকরা পরিমাণ, না শতকরা পরিমাণ এটা আমরা ধরে নিলাম x, অর্থাৎ এখানে দুইটি আইসোটোপ আছে, তো একটা যদি x হয় আর একটা কত হবে? দুটো মিলেই তো 100%। তাহলে এইটা যদি x হয় তাহলে কপার, আচ্ছা এইটা একটু নিচে লিখবো না আমি, তাহলে কপার 65 এর শতকরা পরিমাণ হবে 100 - x, অর্থাৎ দুইটা মিলে যেহেতু 100, একটা যদি x হয় আর একটা কি হবে? 100 থেকে বাদ দিলে তো চলে আসবে, তাই না? তো এইটার শতকরা পরিমাণটা আমি বের করে ফেললাম, তো আমার তো হয়েই গেছে, তাহলে বাকি সবই দেয়া আছে। তো এখন দেখো আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি? ভর সমান হচ্ছে প্রথমটার শতকরা পরিমাণ, না প্রথমটার ভর 63, শতকরা পরিমাণ কত? x, যোগ দ্বিতীয়টার ভর কত? 65, শতকরা পরিমাণ কত? 100 - x, নিচে কত? 100। আচ্ছা এটার মান আমরা জানি কত দেয়া আছে? 63.5। ওকে, এইটা তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি একটা x এর মান পাবে, এখানে না 75, ওকে 75 পাবে। তো x এর মান 75 মানে কি? কপার 63 হচ্ছে 75%। তাহলে কপার 65 সমান কি হবে? 100 থেকে 75 যদি তুমি বাদ দাও তাহলে এটা কত? 5 আর হচ্ছে 2, 25%। আর কিছু লাগে? শতকরা পরিমাণটা তুমি বের করে ফেলতে পারলে, অর্থাৎ শতকরা পরিমাণ থেকে তোমার যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলে সেটাও তুমি পারবে, বা যদি তোমার পার্সেন্টেজ বের করতে বলে শতকরা পরিমাণ আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি পারবে, কোনো সমস্যা নেই। ওকে চলো আমরা চলে যাই ঘ নাম্বার। আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখবো। দেখো কপার 29 এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম অর্থাৎ আউবাউ নীতি অনুসারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হতো? দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9,
এইটা ইলেকট্রন বিন্যাস পাওয়া যেত। অর্থাৎ ইলেকট্রনগুলো প্রথমে কি নিম্ন শক্তি স্তর পূর্ণ করতেছে, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তি স্তর প্রবেশ করতেছে। তো এখানে দেখো যে বিষয়টা, এটা হচ্ছে সঠিক নয়, সঠিক নয়, এটা ভুল আছে এই ইলেকট্রন বিন্যাসটা। এই জন্যই বলছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। তো এইটা যদি আমি সঠিক করতে চাই, দেখো ইলেকট্রন বিন্যাস যেটা সঠিক সেটা হচ্ছে এরকম সব একই থাকবে, এইখানে এসে শুধুমাত্র S1 হবে, 3D10 হবে, এইটা হচ্ছে সঠিক, এইটা সঠিক। তো এইখানে কেন এইখানে একটা ইলেকট্রন চলে আসলো এইখান থেকে, এখানে 4s1 3d10 এটা চলে আসলো, এইটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে এই প্রশ্নে। এইটাই আসলে ওনারা চেয়েছে যে তুমি জানো কিনা, তুমি এটা জানো কিনা যে কেন এই কাহিনীটা ঘটলো। তো এইটা ঘটার জন্য দেখো আমরা ছোট করে একটু দেখি যে ইলেকট্রনগুলো দেখো সবসময় ইলেকট্রন বিন্যাসটা সবসময় এমন হতে চায় যেন এরা সুস্থিত থাকে। সুস্থিত মানে যে ইলেকট্রনগুলো আর কোনো সমস্যা থাকে না ওদের, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটা না করা লাগে, এই অবস্থাটাকে সুস্থিত অবস্থা বলা হয়। তো প্রত্যেকটা অরবিটালের একটা সুস্থিতির ক্রম আছে, অর্থাৎ অরবিটালগুলো যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে তাদের ইলেকট্রন গ্রহণ ত্যাগের দরকার হয় না, অর্থাৎ ওইটা সবচাইতে স্থিতিশীল বলা হয় বা সুস্থিত বলা হয়। তো সেটা কি পূর্ণ অরবিটাল, ইলেকট্রনগুলো যদি পূর্ণ থাকে, যেমন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনগুলো কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ এটা অষ্টক পূর্ণ থাকে, যে কারণে এরা ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটাই করতে চায় না। এরা হচ্ছে সবচাইতে স্থিতিশীল মৌল এবং প্রত্যেকটা মৌলই চায় তার শেষ কক্ষপথ স্থিতিশীল রাখতে। তো সে কারণে দেখো সুস্থিতির ক্রম যেটা আছে, দেখো ইলেকট্রন সুস্থিতির ক্রম, সুস্থিতি বা স্থিতিশীলতার ক্রম, স্থিতিশীলতার ক্রম একটা ক্রম আছে, স্থিতিশীলতার ক্রম কিরকম? প্রথমটা হচ্ছে পূর্ণ অরবিটাল, এটা হচ্ছে সবচাইতে স্থিতিশীল। এরপর আছে অর্ধপূর্ণ অরবিটাল, এটা হচ্ছে তারপর স্থিতিশীল। এবং এরপর হচ্ছে আংশিক পূর্ণ অরবিটাল। তো পূর্ণ অরবিটাল কারা? এস অরবিটাল 2টা যদি থাকে, পি অরবিটাল 6টা যদি থাকে, ডি অরবিটাল 10, এফ অরবিটাল 14, এরা কি একদম ইলেকট্রন দ্বারা একদম পূর্ণ আছে, অর্থাৎ এদের কানায় কানায় পূর্ণ আছে, এদের ধন দৌলত আর দরকার নাই, যতটুকু দরকার ছিল সব পেয়ে গেছে এরা, অর্থাৎ এরা পূর্ণ অরবিটাল এবং এরা সবচাইতে বেশি স্থিতিশীল। এদের আর টেনশন নাই, ইনকাম করার টেনশন নাই, এরা যা ইনকাম করছে চলে যাবে তাদের। এবার দেখো অর্ধপূর্ণ মানে এদের একদম 50-50 আছে। ধরো এস অরবিটাল কিন্তু নয়, এস অরবিটাল বাদে, তাহলে পি অরবিটাল 3টা, ডি অরবিটাল 5টা, তারপর এফ অরবিটাল কয়টা? 7টা। এদেরকে বলা হয় অর্ধপূর্ণ অরবিটাল। এরাও কিন্তু অনেকটাই স্থিতিশীল, অর্থাৎ কাকতালীয়ভাবে এদের ধন সম্পত্তি যা দরকার ছিল তার অর্ধেক পেলেই এরা খুশি, যে আমার আর কিছু দরকার নেই, এরকম একটা বিষয় আর কি, যদিও মানুষদের ক্ষেত্রে এরকম হয় না। তো অর্ধপূর্ণ অরবিটাল হচ্ছে এদের যে অরবিটাল যতগুলো ইলেকট্রন দরকার তার অর্ধেক যদি থাকে তারাও স্থিতিশীল। এবং আংশিক পূর্ণ মানে হচ্ছে এই দুইটা অবস্থা বাদে বাকি যে অবস্থাগুলো আছে, ধরো পি অরবিটাল 1টা বা 2টা বা 5টা এরকম, বা ডি অরবিটাল 1টা 2টা 3টা ডট ডট ডট। তাহলে দেখো এখানে আরেকটা বিষয় তোমরা জানো, দেখো ক্রিকেট খেলায় যখন একটা ব্যাটসম্যান ব্যাট করে, যখন তার 49 রান হয়, সে কিন্তু একটা রানের জন্য একটু মরিয়া থাকে, কারণ কি? তার 50 মারতে হবে। 50 মারলে কি হবে? তার যে রেকর্ড থাকে, তার রেকর্ডে কি হবে? একটা যোগ হবে, তার কতগুলো 50 হলো। তার আগে যদি 50টা 50 হয় তাহলে এখন 51টা 50 হবে। তার আগে যদি 22টা 50 হয়, এখন তার কি হবে? 23টা 50 হবে। তো সে কিন্তু কি করে? একটা রানের জন্য মরিয়া থাকে, যে করেই হোক একটা রান নিতেই হবে। ওই ব্যাটসম্যানের রান যখন 99 রান হয়, 99 রান হয়, তো ওই সময় কি হয়? তার প্রচণ্ড পরিমাণ টেনশন কাজ করে না, যে করেই হোক তার একটা রান নিতেই হবে। তো এই যে প্রবণতা এদের মধ্যেও আছে, ইলেকট্রনগুলোর মধ্যেও আছে। তো যখন এর D9টা ইলেকট্রন হয়, এখানে D9টা ইলেকট্রন হয়, তখন সে মরিয়া থাকে আরেকটা ইলেকট্রনের জন্য, কারণ আরেকটা ইলেকট্রন হলেই তার কি পূর্ণ হয়ে যাচ্ছে। এই যে পূর্ণ সবচাইতে স্থিতিশীল থাকতে পারবে সে, যে কারণে সে কি করে? যথারীতি এর যেহেতু শক্তি কম, দেখো শক্তিক্রম যদি আমরা হিসাব করতাম, এটা হচ্ছে শক্তিক্রম 1s এর শক্তি সবচেয়ে কম, তারপর 2s, তারপর এইভাবে শক্তিক্রম যাচ্ছে, তাহলে এর চেয়ে এর শক্তি কম না? তো তোমার আন্ডারে যে কাজ করে তার কাছ থেকে কি অবশ্যই চাটা রাখো, একটু পরেই খাবো। আচ্ছা, তো
তো এখানে দেখো এই ডি অরবিটাল যদি এখানে পূর্ণ থাকে তার মানে কি, তার পূর্ণ অরবিটাল হলো। তো পূর্ণ অরবিটাল যদি হয় তাহলে সে মহা খুশি না, মহা খুশি, তার মানে সে স্থিতিশীল, তার মানে তার ধন সম্পত্তি আর লাগবে না, এই যে এত প্যারা তার মধ্যে এই প্যারাটা আর থাকবে না। তো এই জন্য কি করে, তার চেয়ে যে কম শক্তি সম্পূর্ণ 4s আছে, এই জন্যই 4s থেকে একটা ইলেকট্রন টান দিয়ে সে 10টা হয়, 4s ইলেকট্রন একটা থেকে যায়। যেহেতু তার যে শক্তি কম, তার তো অধিকার আছে তাকে তার কাছ থেকে কিছু নিয়ে প্রভাব খাটানো। এই ঘটনাটাই ঘটে কপারের ক্ষেত্রে। এবং এখানে দেখো তোমাদের আরেকটা জিনিস দেখা রাখি, ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখবা 4s2 3d4 হয়, যেটা সঠিক নয়। দেখো ব্যতিক্রম বলতে এই দুইটাই আসে, সঠিক নয়। ব্যতিক্রম বলতে কি আছে, কপার আছে এবং ক্রোমিয়াম আছে, এর বাইরে তোমাদের প্রশ্ন খুব একটা আসে নাই। এর আগে মলিবডেনাম সম্ভবত আসছিল, তবে এই দুইটাই ঘুরে ফিরে আসে সবসময়। তো যদি এরকম হয়, এখানে হয় না, কেন হয় না দেখো, এই যে 50 রান 49 রানের কথা আমি তোমাদের বলেছিলাম না, 49 রান যদি হয়, এক রানের জন্য পুনরিয়ে থাকে, যে 3d4 আছে, তো এখন কি করবে সে, এখান থেকে একটা ইলেকট্রন 3d নিয়ে 3d5 হয়ে যাবে। এইটা হচ্ছে সঠিক, এটা সঠিক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি অরবিটাল, ডি অরবিটাল প্রথমত এরা নাই অর্ধপূর্ণ হতে চায় কিংবা পূর্ণ হতে চায়। এই যে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ স্থিতিশীল, যে কারণে অর্ধপূর্ণ হওয়ার জন্য এখান থেকে একটা ইলেকট্রন টান দিয়ে এখানে নিয়ে নেয়। তো আমার মনে হয় যে এই যে তোমরা যতটা করলা, 4টা সৃজনশীল তোমাদের করালাম, এই 4টা সৃজনশীল থেকে তোমরা কোন পাবে। চোখ কান বন্ধ করে রাখো, কেমিস্ট্রিতে A+ পেতে 10 দিনে বেশি পড়তে হয় না। তো 10 দিনে তুমি যদি টেকনিক্যালি পড়ো, A+ তোমার নিশ্চিত। তো এখানে যে ক এবং ক্ষয়ের যে প্রশ্নগুলো ছিল, এগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দিব, সেখানে লিঙ্ক পাবে তোমরা। তো ওইখান থেকে তোমরা দেখে নিও, PDF থাকবে ওখানে, শুধু ক এবং খ আলাদাভাবে প্রশ্ন উত্তর দেওয়া আছে। তো ওইটা যদি আলাদাভাবে পড়ো এবং এই যে এই চারটা যদি একটু অনুশীলন করতে পারো, তো এই অধ্যায়ে থেকে তোমাদের আর কোনো টেনশন নাই। তো অন্যান্য যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো পেতে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।